আমরা তিনটা জিনিস কভার করব, ইউজ কেস ডায়াগ্রাম, ক্লাস নোটেশন আর হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। আচ্ছা, তো ইউজ কেস ডায়াগ্রাম দিয়ে আমরা শুরু করি। ইউজ কেস ডায়াগ্রামে আমাদের তিনটা জিনিস আসবে, মানে ইউজ হবে অ্যাক্টর, ইউজ কেস আর হচ্ছে রিলেশনশিপ। আর অ্যাক্টর আর ইউজ কেস এই দুইটা আমরা যখন ডায়াগ্রাম আঁকবো তখন মোটামুটি ভালো আইডিয়া আসবে, কিন্তু ডায়াগ্রাম আঁকার আগে আমাদের রিলেশনশিপটা আর একটু ভালো করে বুঝে তারপরে ডায়াগ্রামে যাইতে হবে। তো আমাদের যে রিলেশনশিপ আছে ইউজ কেস ডায়াগ্রামে, এটা দুই ধরনের হয়ে থাকে, একটা অ্যাসোসিয়েশন আর একটা হচ্ছে ডিপেন্ডেন্সি। অ্যাসোসিয়েশন যেটা, সেটা হচ্ছে অতটা কঠিন কিছু না, অ্যাক্টর টু ইউজ কেসের মধ্যে যে রিলেশনশিপ ওইটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েশন। তো আমরা যখন ডায়াগ্রামে যাবো ওটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এখন ডিপেন্ডেন্সি, এই জিনিসটা সবার একটু এলোমেলো হয়ে যায়। ডিপেন্ডেন্সি আবার হচ্ছে এখানে দুই ধরনের হয়ে থাকে, ইনক্লুড ডিপেন্ডেন্সি, এক্সটেন্ড ডিপেন্ডেন্সি। এখন ইনক্লুড কোনটা, এক্সটেন্ড কোনটা, এই জিনিসটা একটু মনে রাখার ব্যাপার। আচ্ছা, ফার্স্টে আসি ইনক্লুড। ধরো এ আমাদের একটা হচ্ছে ইউজ কেস, বি একটা ইউজ কেস। এই ডিপেন্ডেন্সিটা যদি ইনক্লুড হয়, তার মানে ইনক্লুডের জন্য এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হবে যেটা ইনক্লুড। যদি এ ইউজ কেসকে আমরা বেস ধরি এবং বি হচ্ছে ইনক্লুডেড ইউজ কেস, তার মানে বি এক্সিকিউট না হলে এ এক্সিকিউট হইতে পারবে না। মানে এ যদি আমাদের এক্সিকিউট হইতে হয় তাহলে অবশ্যই আগে বি কে এক্সিকিউট হইতে হবে, তারপরে এ এক্সিকিউট হইতে পারবে, তাছাড়া এ এক্সিকিউট হইতে পারবে না। এই ধরনের যে ডিপেন্ডেন্সি, এটাকে বলা হচ্ছে ইনক্লুড ডিপেন্ডেন্সি। আচ্ছা, এখন একটা যদি উদাহরণ দেই তাহলে ব্যাপারটা, আচ্ছা তার আগে এক্সটেন্ড আর একটু বুঝাই, তারপর একটা উদাহরণ করব আমরা। যে এ একটা ক্লাস, ইউজ কেস, আর বি একটা ইউজ কেস। এ আমাদের হচ্ছে বেস ধরলাম, এর সাপেক্ষে চিন্তা করবো। এক্সটেন্ডের ক্ষেত্রে অ্যারোটা এর দিকে হবে। এক্সটেন্ড বলতে এ কে এক্সিকিউট হওয়ার জন্য বি এক্সিকিউট হইলেও সমস্যা নাই, না হইলেও সমস্যা নেই, এটা হচ্ছে ডোন্ট কেয়ার, এর কাছে হচ্ছে ডোন্ট কেয়ার। ঠিক আছে, বি এক্সিকিউট যদি হয় তাহলেও এ হইতে পারে, এ বি যদি এক্সিকিউট না হয় তাহলেও এ এক্সিকিউট হতে পারবে। এই ধরনের যে ডিপেন্ডেন্সি, এটাকে বলা হচ্ছে এক্সটেন্ড। এক্সটেন্ডের অ্যারেটা মনে রাখতে হবে বেজের দিকে, আর হচ্ছে ইনক্লুডের ক্ষেত্রে অ্যারেটা চলে যাবে ইনক্লুডেড যে ইউজ কেস সেটার দিকে। এখন একটা যদি উদাহরণ দিই আমরা তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ধরো আমাদের হচ্ছে ফ্যাকাল্টি, এটা হচ্ছে ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি আমাদের একজন অ্যাক্টর। এখন সে কি করে, গ্রেড আপলোড করে। আচ্ছা, আপলোড গ্রেড, আপলোড গ্রেড, এইটা আমাদের একটা ইউজ কেস। এখন আরো একটা ধরো ইউজ কেস আছে, ক্যালকুলেট, ক্যালকুলেট মার্ক, এটা একটা। আর একটা আছে ধরো গিভ বোনাস, গিভ বোনাস। আচ্ছা, এখন আপলোড গ্রেড, একজন ফ্যাকাল্টি গ্রেড আপলোড করতে পারবে যখন সে মার্ক ক্যালকুলেট করবে। মার্ক যদি সে মার্ক ক্যালকুলেট না করে তাহলে কি গ্রেড আপলোড করতে পারবে? পারবে না। তার মানে গ্রেড আপলোড হওয়ার জন্য আমাকে অবশ্যই ক্যালকুলেট এই ইউজ কেসটা এক্সিকিউট হইতে হবে। তার মানে কি, এটা হচ্ছে আমাদের ইনক্লুড একটা ডিপেন্ডেন্সি চলে আসতেছে। তার মানে এটা আমার হচ্ছে ইনক্লুড, মানে ক্যালকুলেট মার্কস ছাড়া আমরা হচ্ছে আপলোড ক্রিয়েট করতে পারবো না, সেজন্য এটা ইনক্লুড হয়ে গেল। আর গিভ বোনাস, বোনাস না দিলে কি ফ্যাকাল্টি গ্রেড আপলোড করতে পারবে না? এমনটা কখনো হয়? গ্রেড আপলোড করতে পারবে, যদি বোনাস দেয় তারপরেও পারবে, যদি বোনাস না দেয় তারপরেও গ্রেড আপলোড করতে পারবে। তার মানে এটা হচ্ছে ডোন্ট কেয়ার। তার মানে আমাদের অ্যারোটা চলে যাবে হচ্ছে বেজের দিকে, আর এটা হচ্ছে আমাদের এক্সটেন্ড। আশা করি মোটামুটি হচ্ছে বোঝা গেছে জিনিসটা। আর হচ্ছে যখন আমরা এরপর ডায়াগ্রাম শুরু করব তখন আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো হচ্ছে আমরা একটা কেস স্টাডি সলভ করবো এখন। কেস 1, ফার্স্টে আমাদের হচ্ছে পুরা প্যারাটা একবার করতে হবে, তাহলে একটা মোটামুটি একটা ধারণা চলে আসবে যে কি নিয়ে কথা বলছে এখানে। তারপরে আমরা হচ্ছে আর একবার যখন স্ক্যান করবো তখন আমরা অ্যাক্টরগুলো বের করবো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা একবার রিডিং করে নিই। দ্য ইউজ কেস
starts when the customer inserts his credit card into the system. The system requests the user PIN. The system validates the PIN. If the validation succeeded, the customer chooses the withdraw option. The customer enters the amount of cash to withdraw. The system checks the amount of cash in the user account, its credit limit. If the withdraw amount is in the range between the current amount and credit limit, the system dispenses the cash and prints a withdraw receipt and eject the card. এটা এটিএম মেশিনের কথা আর কি, এটিএম থেকে মানি উইথড্রর কথা বলছে। আচ্ছা, আমরা মোটামুটি সিনারিওটা বুঝতে পারছি কি নিয়ে কথা বলছে। এখন আমরা যেটা করব, আমরা এখন অ্যাক্টরগুলো বের করব। আচ্ছা, এখানে দ্য ইউজ কেস স্টার্টস হোয়েন দ্য কাস্টমার, দি কাস্টমার এখানে একজন অ্যাক্টর, যে কোনো অ্যাকশন নিচ্ছে সে হচ্ছে আমাদের অ্যাক্টর। একটা কাস্টমার কি ইনসার্ট কার্ড, সে এই ইনসার্ট কার্ড হচ্ছে তার একটা অ্যাকশন। তার মানে কি এখানে দি কাস্টমার হচ্ছে আমাদের একটা অ্যাক্টর। তারপরে দেখি আর কি কি অ্যাক্টর আছে। ক্রেডিট কার্ড ইনটু দ্য সিস্টেম রিকোয়েস্ট দ্য ইউজার পিন। এখন সিস্টেম কি করতেছে, রিকোয়েস্ট করতেছে দ্য ইউজার পিন। তার মানে সিস্টেম একটা অ্যাকশন নিচ্ছে, এই সিস্টেম হচ্ছে আমাদের একটা অ্যাক্টর। ওকে, এখন এরপরে আর কোনো এই কেসে এই দুটাই আসলে অ্যাক্টর আছে। এরপরে আমরা দেখবো যে এই কাস্টমার আর সিস্টেম নিয়ে পরে আবার কথা হয়েছে, এর পরবর্তী আর কোনো অ্যাক্টর আর কি আসে নাই। আচ্ছা, তো এখন আমাদের কাজ হবে অ্যাক্টরগুলোকে আগে নেওয়া। আর যেহেতু কাস্টমার একজন হিউম্যান অ্যাক্টরের সাইন হচ্ছে এইটা, এভাবে দিয়ে এটা হচ্ছে আমাদের কাস্টমার, নিচে নাম লিখে দেবো। আরেকটা অ্যাক্টর কে আছে সিস্টেম। তাহলে সিস্টেমের জন্য যে সাইনটা আমরা ইউজ করব এটা হচ্ছে রেক্টাঙ্গুলার একটা সাইন, এইটা হচ্ছে আমাদের সিস্টেম। ওকে, আমাদের অ্যাক্টর আইডেন্টিফাই করা শেষ। এখন দেখবো কোন অ্যাক্টর কি কি কাজ করতেছে। আমরা এখন ভার্বগুলো দেখবো, শুধু ভার্বগুলা। দি কাস্টমার ইনসার্টস হিজ কার্ড, তার মানে একজন কাস্টমার কি করে, কার্ড ইনসার্ট করে। তাহলে ইনসার্টস কার্ড, এইটা হচ্ছে আমার একটা ইউজ কেস। যেগুলো ভার্ব সেগুলো হচ্ছে আমার ইউজ কেস। তাহলে এই যে এখন একটা রিলেশনশিপ আসবে, কাস্টমার যেহেতু কার্ড ইনসার্ট করতেছে তার মানে এই যে আমাদের অ্যাসোসিয়েশনটা চলে আসবে, অ্যাসোসিয়েশন অ্যাক্টর টু ইউজ কেস, অ্যাসোসিয়েশন তো কেমনে দেয়, শুধু এটা লাইন। আচ্ছা, হয়ে গেল। এখন বলছে দ্য সিস্টেম রিকোয়েস্ট দ্য ইউজার পিন, সিস্টেম কি করে, রিকোয়েস্ট পিন। আচ্ছা, শুধু ভার্বগুলো দেখবো। তাহলে সিস্টেম আমাদের কি করে, রিকোয়েস্ট পিন, এটা আমার হচ্ছে একটা ইউজ কেস হয়ে গেল। এটা কি করে, সিস্টেম করে, তো অ্যাসোসিয়েশন হয়ে গেল সিস্টেমের সাথে। দ্য সিস্টেম ভ্যালিডেটস দ্য পিন, সিস্টেম আবার কি করে, ভ্যালিডেটস পিন। তাহলে এটাও লিখে দিই, ভ্যালিডেটস পিন, আর অ্যাসোসিয়েশন হয়ে গেল সিস্টেমের সাথে। ওকে, if the validation succeeded, the customer chooses the withdraw option. কাস্টমার কি করে, chooses the withdraw option। অবশ্যই ভার্বগুলো হতে হবে, chooses withdraw option, অ্যাসোসিয়েশন দিয়ে দিলাম কাস্টমারের সাথে। ওকে, the customer enters the amount of cash to withdraw, তার কাস্টমার কি করে, ইন্টার ক্যাশ অ্যামাউন্ট। তাহলে ইন্টার অ্যামাউন্ট, অ্যাসোসিয়েশন গেল কাস্টমারের দিকে। আচ্ছা, দ্য সিস্টেম চেকস দ্য অ্যামাউন্ট অফ ক্যাশ ইন দ্য ইউজার অ্যাকাউন্ট, তাহলে সিস্টেম হচ্ছে চেক করে যে তার অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স আছে কিনা। তাহলে চেকস অ্যামাউন্ট। ওকে, অ্যাসোসিয়েশন সিস্টেমের সাথে। আচ্ছা, if the withdraw amount is in the range between the current amount and credit limit, the system dispense the cash, system কি করে, ক্যাশ ডিসপেন্স করে। তাহলে ডিসপেন্স ক্যাশ। ওকে, তারপর আবার কি বলছে, and prints the withdraw receipt and eject the card, আরো দুইটা কাজ করে, প্রিন্ট রিসিপ্ট আর হচ্ছে eject the card। তাহলে আমার এখানে চলে আসবে হচ্ছে প্রিন্ট রিসিপ্ট
এইটা আমার একটা ইউজ কেস, সেটা হলো এদিকে। আর হচ্ছে ইজেক্ট কার্ডটা আমরা হচ্ছে উপরে লিখে দিই, সমস্যা নেই। ইজেক্ট কার্ড তাহলে হচ্ছে আমাদের শেষ। এখন যেটা করতে হবে, সব অ্যাক্টরগুলোকে বাইরে রেখে আমাদের একটা রেক্টেঙ্গুলার বক্স করে দিতে হবে। অ্যাক্টরগুলোকে বাইরে রেখে সব ইউজ কেসগুলোকে ভেতরে রাখবো, রেখে এরকম একটা রেক্টেঙ্গুলার বক্স করে দিতে হবে। তাহলে হচ্ছে হয়ে গেল আমাদের ইউজ কেস ডায়াগ্রাম। এখন একটা জাস্ট কাজ বাকি আছে, এটা হচ্ছে আমার সিস্টেমটা একটা নাম দিতে হবে। এটা কি দেওয়া যায়, এটিএম মানি উইথড্র সিস্টেম, ঠিক আছে। এই হচ্ছে আমার এই কেস 1 এর জন্য ইউজ কেস ডায়াগ্রাম। আচ্ছা, এখন আমরা কেস স্টাডি 2 নাম্বার যেটা আছে এটা আমরা সলভ করব। 1 নাম্বার কেস স্টাডি মূলত অতটা কঠিন কিছু ছিল না, ওখানে কোনো ডিপেন্ডেন্সি ছিল না। এখানে দেখা যাবে ডিপেন্ডেন্সি আসবে, তো মনোযোগ দাও। ফার্স্ট হচ্ছে আমাদের একবার রিডিং করে সিনারিওটা বুঝতে হবে কি নিয়ে কথা বলছে। In a hotel management system, a guest can rent rooms. Hotel receptionist uses the system to assist in the renting. The guest can also book a room for future renting with the help of the receptionist, but he has to check if the room has prior booking or not. A guest pays for the rooms when he checks out. He can pay by cash, check or credit card. Receptionist has to log on to the system before they can use it, but to log on they have to go through username or password verification. আচ্ছা, এখানে হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে বলছে। আচ্ছা, এখন আমাদের কাজ হবে হচ্ছে অ্যাক্টরগুলো খুঁজে বের করা। আচ্ছা, ইন এ হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম এ গেস্ট ক্যান রেন্ট রুম, তার মানে এ গেস্ট হচ্ছে আমার একটা অ্যাক্টর। হোটেল রিসেপশনিস্ট ইউজেস দ্য সিস্টেম, হোটেল রিসেপশনিস্ট হচ্ছে আমার একজন অ্যাক্টর, ঠিক আছে। তারপরে বলছে এ গেস্ট ক্যান অলসো, এখানে আবার গেস্ট, তারপর হচ্ছে অলসো চেক আউট এ গেস্ট ক্যান। আচ্ছা, এখানে আর নতুন করে কোনো আসতেছে না। হি ক্যান পে বাই ক্যাশ, চেক, রিসেপশনিস্ট লগ অন টু দ্য সিস্টেম। এখন লাস্টের যে লাইনটা বলছে, রিসেপশনিস্ট হ্যাজ টু লগ অন টু দ্য সিস্টেম বিফোর দে ক্যান ইউজ ইট, বাট টু লগ ইন দে হ্যাভ টু গো থ্রু ইউজার নেম পাসওয়ার্ড ভেরিফিকেশন। এখন এই যে পাসওয়ার্ড আর ইউজার নেম ভেরিফিকেশন, এই ভেরিফিকেশনটা কে করবে? একটা সিস্টেম করবে না? তার মানে কি, এই পাসওয়ার্ড আর ইউজার নেম ভেরিফিকেশনের জন্য আমার একটা অ্যাক্টর আসবে, সে হচ্ছে সিস্টেম। তার মানে সিস্টেম আমাদের এখানে একটা অ্যাক্টর হিসেবে কাজ হবে। তাহলে আমরা 3টা অ্যাক্টর পাইলাম, এ গেস্ট, হোটেল রিসেপশনিস্ট আর হচ্ছে সিস্টেম। এখন আমাদের কাজ হচ্ছে অ্যাক্টরগুলোকে আঁকে নেওয়া। তাহলে এ গেস্ট যেহেতু একটা হিউম্যান অ্যাক্টর, তাহলে হচ্ছে আমাদের এই সাইন দিতে হবে। ওকে, এটা হচ্ছে গেস্ট। তারপরে হচ্ছে হোটেল রিসেপশনিস্ট, তাহলে হচ্ছে সে যে একজন হিউম্যান, তাহলে হচ্ছে এই সাইন দিতে হবে। ওকে, এখন সিস্টেম আমাদের একটা সিস্টেম, তাহলে কি দিয়ে প্রকাশ করি আমরা? রেক্টাঙ্গেল সাইন দিয়ে, এটা হচ্ছে আমার সিস্টেম। ওকে, আমাদের অ্যাক্টর আঁকে নেওয়া শেষ। এখন দেখতে হবে কোন অ্যাক্টর কি কি অ্যাকশন নিচ্ছে। এ গেস্ট ক্যান রেন্ট রুম, তাহলে গেস্ট কি করতে পারে? রুম রেন্ট নিতে পারে। তাহলে হচ্ছে আমার এখানে আসবে রেন্ট রুম, এটা আমার একটা ইউজ কেস অ্যাসোসিয়েশন গেস্টের সাথে। আচ্ছা, দ্য হোটেল রিসেপশনিস্ট কি করবে? ইউজেস দ্য সিস্টেম টু অ্যাসিস্ট ইন দ্য রেন্টিং, তাহলে হচ্ছে হোটেল রিসেপশনিস্ট কি করবে? অ্যাসিস্ট করে। কিসে অ্যাসিস্ট করে? হচ্ছে রেন্ট নেওয়ার জন্য অ্যাসিস্ট করে। তার মানে কি, একজন কাস্টমার রুম রেন্ট নেওয়ার জন্য অবশ্যই একজন রিসেপশনিস্টের অ্যাসিস্টের দরকার হবে। অ্যাসিস্ট করা ছাড়া সে রুম নিতে পারবে না। তার মানে কি, এখানে একটা ডিপেন্ডেন্সি আসতেছে, অ্যাসিস্ট করা ছাড়া রুম রেন্ট নেওয়া যাবে না। তার মানে এখানে একটা ইনক্লুড ডিপেন্ডেন্সি আসতেছে। তাহলে আরোটা হবে ইনক্লুডেড ইউজ কেসের দিকে, আর আমাদের এখানে লিখে দিতে হবে ইনক্লুড। ওকে, তারপরে কি বলছে? এ গেস্ট ক্যান অলসো বুক এ রুম ফর ফিউচার রেন্টিং, তাহলে গেস্ট কি করতে পারে? রুম বুক করতে পারে। তাহলে বুক রুম, এইটা হচ্ছে আমার একটা ইউজ কেস অ্যাসোসিয়েশন উইথ গেস্ট।
বাট হি হ্যাজ টু, ওকে দাঁড়াও, তারপর একটা লাইন বাদ সাউন্ড হচ্ছে, রুম রেন্টিং উইথ দ্য হেল্প অফ দ্য রিসেপশনিস্ট। তার মানে রিসেপশনিস্ট কি করে, হেল্প করে রুম বুক নেওয়ার জন্য। তাহলে একটা এখানে আসবে ইউজ কেস হেল্প, কি করে, রিসেপশনিস্ট করে। তার মানে একজন গেস্ট যদি রুম বুক করতে চায় তাহলে রিসেপশনিস্টের হেল্প নিতে হবে, হেল্প ছাড়া রুম বুক করা যাবে না। তার মানে এখানে আবার একটা ইনক্লুড ডিপেন্ডেন্সি চলে আসতেছে। ওকে, বাট হি হ্যাজ টু চেক ইফ দ্য রুম হ্যাজ প্রিয়র বুকিং। তাহলে আমার রিসেপশনিস্ট কি করতেছে, চেক করতেছে প্রিয়র বুকিং আছে কিনা। তাহলে চেক প্রিয়র বুকিং, প্রায়র বুকিং, এইটা হচ্ছে আমার একটা ইউজ কেস। আচ্ছা, এখন একটা ব্যাপার আছে, রিসেপশনিস্টে হেল্প করতেছে রুম বুক নেওয়ার জন্য, কিন্তু তার আগে তাকে চেক করতে হবে প্রিয়র বুকিং আছে কিনা। তার মানে হেল্প করার জন্য আমাকে অবশ্যই এইটা আগে এক্সিকিউট হইতে হবে, তাছাড়া হেল্প করতে পারবে না। তাহলে এখানেও আমার হচ্ছে ইনক্লুড ডিপেন্ডেন্সি চলে আসতেছে। ওকে, এ গেস্ট পেজ ফর দ্য রুম when he checks out। তাহলে গেস্ট কি করতে পারে, পে করতে পারে, আর কি করতে পারে, when he checks out, যখন সে চেক আউট করবে। তাহলে লিখলাম চেক আউট, চেকস আউট। ওকে, যখন সে চেক আউট করবে তারপরে সে পে করতে পারবে, চেক আউট ছাড়া পে করা যাবে না। তার মানে এখানেও একটা ইনক্লুড ডিপেন্ডেন্সি চলে আসতেছে। তার আগে অ্যাসোসিয়েশন দিয়ে নিই। ওকে, তার মানে এখানে আসতে চাচ্ছে ইনক্লুড। তো আমাদের এই অ্যাসোসিয়েশনটা এইটা না দিলেও আসলে হয়, কারণ যদি পে করতে চায় একজন গেস্ট তাকে অবশ্যই চেক আউট করে আসতে হবে। তার মানে এটা আসলে না দিলেও সমস্যা নেই, এটা আসলে না দিলেও সমস্যা নেই। আচ্ছা, এখন কি বলছে, হি ক্যান পে বাই ক্যাশ, চেক অর ক্রেডিট কার্ড। তিনটা অপশন, যখন এরকম তিন অপশন থাকবে আমাদেরকে সেটা এক্সটেন্ড করে দিতে হবে বেস ইউজ কেসের সাথে। তাহলে আগে অপশনগুলো লিখে নিই, ক্যাশ, তারপর আছে হচ্ছে চেক, আরটা হচ্ছে কার্ড। তাহলে আমার হচ্ছে বেস ক্লাসের সাথে এক্সটেন্ড ডিপেন্ডেন্সি হবে। এরকম যখন অপশন থাকবে যে তিনটে উপায়ে সে করতে পারবে, তাহলে সেটা এক্সটেন্ড ডিপেন্ডেন্সি হয়ে যাবে, এক্সটেন্ড। ওকে, তারপর কি বলছে, রিসেপশনিস্ট হ্যাজ টু লগ অন টু দ্য সিস্টেম। তাহলে রিসেপশনিস্ট কি করতে পারে, লগ অন করতে পারে, চলে গেল রিসেপশনিস্টের দিকে। তারপর কি বলছে, বিফোর দে ইউজ ইট বাট টু লগ অন দে হ্যাভ টু গো থ্রু ইউজার নেম আর পাসওয়ার্ড ভেরিফিকেশন। লগ অন করার জন্য আমাকে অবশ্যই ইউজার নেম পাসওয়ার্ড ভেরিফিকেশন দিয়ে যাইতে হবে। এই ইউজার নেম আর পাসওয়ার্ড ভেরিফিকেশন কে করে, সিস্টেম করে। তাহলে হচ্ছে এখানে একটা ইউজ কেস আসবে, সিস্টেমের জন্য ভেরিফিকেশন। অ্যাসোসিয়েশন উইথ সিস্টেম। এখন লগ অন করতে পারবে যখন ভেরিফিকেশন হবে। তাহলে কি, ভেরিফিকেশন ছাড়া লগ অন হবে না। তার মানে এখানে একটা ইনক্লুড ডিপেন্ডেন্সি চলে আসতেছে, তাহলে হচ্ছে এটা ইনক্লুড। ডান। এখন আমাদের শেষ, এখন শুধু একটা রেক্টাঙ্গুলার বক্স করে দিতে হবে সব অ্যাক্টরগুলোকে বাইরে রেখে, একটা বক্স করে দিলাম। দেন একটা আমাদের নাম দিয়ে দিতে হবে হচ্ছে কি দেওয়া যায়, হোটেল রুম বুকিং সিস্টেম। এই হচ্ছে আমাদের কেস 2 ডান। এখন আসি 3 নাম্বার কেসে, দেখি কি বলছে। ABCD Records is a company that distributes CDs and tapes at discount prices to club members. A sender fills up an order from
and send it to the order processing clerk. When the order processing clerk receives order from, she verifies whether the sender is a club member by checking the member file. If the sender is not a member, the clerk returns the order form along with the membership application form. If the sender is a member, the clerk verifies the order item data by checking the item file. She also checks the status of the member, whether he is a royal class member or regular class member. A collection department clerk processes the order. If the items are not available and the member is a royal class member, they are ordered. The member can pay by cash, check or bank draft. Royal class members sometimes receive cashback on payment. আচ্ছা, এটা একটা এবিসি রেকর্ডস কোম্পানি যে হচ্ছে সিডিআর টেপস ডিস্ট্রিবিউট করে। আচ্ছা, এখানে আমাদের এখন কাজ হচ্ছে অ্যাক্টরগুলো খুঁজে বের করা। দেখি কে কে অ্যাক্টর আছে। তাহলে হচ্ছে ফার্স্টে আমরা পাচ্ছি অ্যাক্টর হিসাবে এ sender fills up an order form and send it to the order processing clerk. When the order processing clerk receive, তার মানে order processing clerk একজন অ্যাক্টর। Okay, she verifies whether the sender is a club member by checking the member file. ক্লার্ক মেম্বার মানে সে চেক করবে সে মেম্বার কিনা। তার মানে আমাদের হচ্ছে মেম্বার একটা অ্যাক্টর হিসেবে কাজ করবে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে জেনারেলাইজেশন ব্যাপারটা আসবে। একজন সেন্ডার একজন মেম্বার হইতেও পারে, নাও হইতে পারে। তার মানে মেম্বার আর নন মেম্বার এটা হচ্ছে একটা জেনারেলাইজেশন হবে এই সেন্ডারের সাথে। একজন সেন্ডার হচ্ছে ক্লাবের মেম্বার হইতেও পারে, নাও হইতে পারে। তো তারপরে আমরা দেখব ব্যাপারটা বাই চেকিং দ্য মেম্বার ফাইল। ইফ দ্য সেন্ডার ইজ নট এ মেম্বার, the clerk returns the order form along with the membership application form. If the sender is a member, the clerk verifies the order item data by checking the item file. Okay. She also checks the status of the member, whether he is a royal class member or regular class member. তার মানে এই যে মেম্বারের মধ্যে আবার দুই প্রকার মেম্বার আছে, একজন হচ্ছে রয়্যাল ক্লাস মেম্বার আর হচ্ছে রেগুলার ক্লাস মেম্বার। তার মানে এখানে একটা জেনারেলাইজেশন আসবে। মেম্বার হচ্ছে প্যারেন্ট, তার হচ্ছে জেনারেলাইজেশন হলো রয়্যাল ক্লাস মেম্বার, রেগুলার ক্লাস মেম্বার। আচ্ছা, এ কালেকশন ডিপার্টমেন্ট ক্লার্ক প্রসেসেস দ্য অর্ডার। তার মানে কালেকশন ডিপার্টমেন্ট ক্লার্ক হচ্ছে আমাদের একটা একজন অ্যাক্টর, আর এখানে ছিল হচ্ছে রয়্যাল ক্লাস মেম্বার আর হচ্ছে রেগুলার ক্লাস মেম্বার, দুইটা অ্যাক্টর। If the item are not available and the member is a royal class member, they are ordered. The member can pay by cash, check or bank draft. Royal class members sometimes receive cashback on payment. Okay, তার মানে আমরা হচ্ছে অ্যাক্টর পাইলাম কে কে, এ সেন্ডার, তারপর অর্ডার প্রসেসিং ক্লার্ক, মেম্বার যেটা হচ্ছে জেনারেলাইজেশন হবে সেন্ডারের সাথে, এখানে একটা নন মেম্বার যে সেটা হবে। আচ্ছা, তারপরে আসলো হচ্ছে রয়্যাল ক্লাস মেম্বার, রেগুলার ক্লাস মেম্বার। তার মানে মেম্বার আর হচ্ছে রয়্যাল ক্লাস মেম্বার, রেগুলার ক্লাস মেম্বারের সাথে একটা জেনারেলাইজেশন হবে। তারপর কালেকশন ডিপার্টমেন্ট ক্লার্ক এখানে একজন অ্যাক্টর। আচ্ছা, আমরা তাহলে অ্যাক্টরগুলো আগে নিই। তাহলে এ সেন্ডার, তাহলে এই হচ্ছে এ সেন্ডার অ্যাক্টর। আচ্ছা, সেন্ডার এখন কয় প্রকার সেন্ডার আছে? তোমার হচ্ছে সেন্ডার মেম্বার হইতে পারে, নন মেম্বার হইতে পারে। তাহলে হলো এই হচ্ছে আমার একটা অ্যাক্টর, এই হচ্ছে অ্যাক্টর, এটা হলো মেম্বার আর এই হচ্ছে নন মেম্বার। এটা হলো আমার জেনারেলাইজেশন এইদিকে। এখন আরেকটা আছে তোমার হচ্ছে রয়্যাল ক্লাস মেম্বার আর হচ্ছে রেগুলার ক্লাস মেম্বার। তার মানে মেম্বারের মধ্যে দুই ধরনের মেম্বার আছে, একটা হচ্ছে রয়্যাল ক্লাস, রয়্যাল ক্লাস, আর একটা হচ্ছে রেগুলার ক্লাস। তাহলে এটা আমার জেনারেলাইজেশন হয়ে যাবে মেম্বারের দিকে। ওকে, আর কে কে অ্যাক্টর আছে? অর্ডার প্রসেসিং ক্লার্ক আর হচ্ছে কালেকশন ডিপার্টমেন্ট ক্লার্ক। তাহলে হচ্ছে আমার এখানে অ্যাক্টর আসবে অর্ডার প্রসেসিং ক্লার্ক,
পি ডট দিলাম, অর্ডার প্রসেসিং ক্লার্ক, এটা একটা অ্যাক্টর। আর হচ্ছে আসবে আমার কালেকশন ডিপার্টমেন্ট অ্যাক্টর, কালেকশন ডিপার্টমেন্ট অ্যাক্টর মানে ক্লার্ক। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে কোন অ্যাক্টরগুলো কি কি কাজ করতেছে। এ সেন্ডার ফিলস আপ অ্যান অর্ডার ফ্রম অ্যান্ড সেন্ড ইট টু দ্য অর্ডার প্রসেসিং ক্লার্ক। তার মানে সেন্ডার কি করে, ফিল আপ করে অর্ডার। আচ্ছা, ফিল আপ অর্ডার ফ্রম, তাহলে আমার হচ্ছে একটা খালি নেই, কি ফিল আপ অর্ডার ফ্রম, তাহলে ফিলস আপ অর্ডার ফ্রম, এইটা আমার একটা ইউজ কেস, এটা অ্যাসোসিয়েশন হবে সেন্ডারের সাথে। ওকে, আর কি করে, অ্যান্ড সেন্ড ইট টু দ্য অর্ডার প্রসেসিং ক্লার্ক, তাহলে সেন্ড করে, একটা জিনিস কি করে, সেন্ড করে, কি করে, সেন্ডার। ওকে, এখন একটা ব্যাপার আছে, একজন সেন্ডার কখন একটা ফর্ম সেন্ড করতে পারবে, যখন সে ফিল আপ করবে ফর্ম, তার মানে ফর্ম ফিল আপ না করলে সেন্ড করতে পারবে না। তার মানে এখানে একটা ডিপেন্ডেন্সি চলে আসতেছে, ইনক্লুড ডিপেন্ডেন্সি। ইনক্লুড ডিপেন্ডেন্সি সেন্ড করতে পারবে না যদি না সে অর্ডার ফর্ম ফিল আপ করে। আচ্ছা, তারপরে কি বলছে, when the order processing clerk receives the order from, তার মানে ক্লার্ক প্রসেসিং ক্লার্ক কি করে, অর্ডার রিসিভ করে, তাহলে কি কই হলো, রিসিভস অর্ডার, রিসিভস অর্ডার। ওকে, এখন এখানে একটা ডিপেন্ডেন্সি আছে, যদি না সেন্ডার অর্ডার ফর্ম সেন্ড না করে তাহলে কি রিসিভ করতে পারবে না। তার মানে এখানে একটা ডিপেন্ডেন্সি আসবে সেন্ডের সাথে রিসিভ অর্ডারের, যদি সেন্ড না করে তাহলে হচ্ছে রিসিভ অর্ডার করতে পারবে না, তাহলে এখানে একটা ইনক্লুড চলে আসবে। ওকে, এখন বলছে when the order processor receives the order she verifies whether the sender is a clerk member by checking the member file, তাহলে ভেরিফাই কি ভেরিফাই করে, ভেরিফাই কে মেম্বারকে ভেরিফাই করতেছে, ভেরিফাইজ whether the sender is a clerk member। আচ্ছা, ভেরিফাই সেন্ডার, তার মানে সেন্ডারটা কি মেম্বার নাকি নন মেম্বার সেটা আগে চেক করবে। ভেরিফাইজ সেন্ডার, এটা হলো অ্যাসোসিয়েশন উইথ অর্ডার প্রসেসিং ক্লার্ক। আচ্ছা, বাই চেকিং দ্য মেম্বার ফাইল, তাহলে আরেকটা কাজ করে কি, চেক মেম্বার ফাইল, চেকস মেম্বার ফাইল। আচ্ছা, এখানে একটা ডিপেন্ডেন্সি আসবে, যদি না সে মেম্বার ফাইল চেক না করে তাহলে কি ভেরিফাই করতে পারবে, তাহলে তো ভেরিফাই করতে পারবে না, এখানে একটা ভেরিফাই করতে পারবে না, তাহলে এখানে একটা ডিপেন্ডেন্সি আসবে, ইনক্লুড ডিপেন্ডেন্সি, আগে চেক করতে হবে তারপরে সে ভেরিফাই করতে পারবে, তাহলে আমার এখানে একটা ইনক্লুড ডিপেন্ডেন্সি চলে আসলো। আচ্ছা, if the sender is not a member the clerk returns the order form along with the membership। আচ্ছা, ক্লার্ক তার আরেকটা কি কাজ করতেছে, রিটার্নস অর্ডার ফর্ম, তাহলে রিটার্নস লিখে দেই, রিটার্নস অর্ডার ফর্ম association with order processing clerk। আচ্ছা, along with the membership application form। If the sender is a member the clerk verifies the order item data by checking the item file, verifies the order item, তার মানে অর্ডার আইটেম ভেরিফাই করে, তাহলে এটা উপরে লিখি, verifies order item, এইটা হচ্ছে আমার একটা ইউজ কেস, এটা অ্যাসোসিয়েশন উইথ অর্ডার প্রসেসিং ক্লার্ক। আচ্ছা, এখন কি হলো, এটা সেন্টার চেকিং দ্য
আচ্ছা, ভেরিফাইজ দ্য অর্ডার আইটেম ডেটা বাই চেকিং দ্য আইটেম ফাইল। তার মানে আইটেম ফাইল চেক করতে হবে। তার মানে ভেরিফাই অর্ডার আইটেম করার জন্য আইটেম ফাইল চেক করতে হবে। তাহলে চেকস আইটেম ফাইল। তার মানে কি আইটেম ফাইল চেক না করে সে ভেরিফাই করতে পারবে না। তাহলে এখানে একটা ডিপেন্ডেন্সি চলে আসতেছে, ইনক্লুড ডিপেন্ডেন্সি, এখানে চলে আসলো। আচ্ছা, তারপরে দেখি কি বলবো স্যার, ডেটা বাই চেকিং আইটেম ফাইল। শি অলসো চেকস দ্য স্ট্যাটাস অফ এ মেম্বার। আরেকটা কি কাজ করে তোমার হচ্ছে অর্ডার পলিসি ক্লার্ক স্ট্যাটাস চেক করে সেন্টারে। তাহলে চেক স্ট্যাটাস। ওকে, এটা গুলো দেখে। আচ্ছা, তারপরে কি বললো, whether he is a royal class member or regular class member, a collection department clerk processes the order। তার কালেকশন ডিপার্টমেন্ট ক্লার্ক, এটা একটু সরাই লিখি। হচ্ছে কালেকশন ডিপার্টমেন্ট ক্লার্ক কি করে হচ্ছে প্রসেসেস দ্য অর্ডার। তাহলে প্রসেস করে, অর্ডার প্রসেস করে। প্রসেসেস অর্ডার। ওকে, এখন বলছে if the item are not available and the member is a royal class member, they are ordered। তাহলে আরেকটা তারা কি কাজ করে, তারা হচ্ছে অর্ডার করে। এটা এই জায়গায় লিখি, অর্ডার করে। কে করে? কালেকশন ডিপার্টমেন্ট ক্লার্ক। আচ্ছা, the member can pay by cash, check or bank draft। তার মানে কি, একজন মেম্বার কি করতে পারে, পে করতে পারে। একজন মেম্বার পে করতে পারে কি হবে, ক্যাশ, তারপর হচ্ছে চেক, এটা একটা চেক, আর একটা কি ব্যাংক ড্রাফট। এখন আগেই বলছিলাম যে অপশন থাকলেই এভাবে এক্সটেন্ড করে দিতে হবে বেস ক্লাসের বেস কেজের সাথে। এটা হচ্ছে এক্সটেন্ড, এটাও এক্সটেন্ড, এটা হচ্ছে এক্সটেন্ড। আচ্ছা, তারপর কি বলছে, রয়্যাল ক্লাস মেম্বার সামটাইমস রিসিভ ক্যাশব্যাক অন পেমেন্ট। তাহলে আমার যে রয়্যাল ক্লাস মেম্বার আছে সে হচ্ছে রিসিভ ক্যাশব্যাক, রিসিভস ক্যাশব্যাক। এটা একটা ইউজ কেস। কখন ক্যাশব্যাক পাবে, যখন সে পে করবে। পে করা ছাড়া কি ক্যাশব্যাক পাওয়া সম্ভব না। তাহলে হচ্ছে এখানে একটা আমার ডিপেন্ডেন্সি আসবে, আগে পে করতে হবে, তারপরে সে ক্যাশব্যাক রিসিভ করতে পারবে। তার মানে এখানে একটা ইনক্লুড ডিপেন্ডেন্সি হবে। ইনক্লুড কারণ পে করা ছাড়া আমরা ক্যাশব্যাক পাবো না। তো এইটাই ছিল, অনেকগুলো ডিপেন্ডেন্সি আছে। তারপরে লাস্ট আমাদের যেটা কাজ, একটা বক্স করে দিতে হবে। সব অ্যাক্টরগুলোকে বাইরে রাখবো, রেখে বক্স করে দেবো। ওকে, তারপর একটা নাম দিয়ে দেবো, সিডি, যে কোনো একটা নাম দিয়ে দিতে হবে, সিটিজেন টেপস ডিস্ট্রিবিউশন সিস্টেম। ওকে, আমি তিনটা কেস সলভ করে দিলাম। এখন তোমরা যেটা করতে পারো, এই যে 4 নাম্বারটা তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো, নিজেরা ট্রাই করে। এখন এটা প্র্যাকটিস করতে যদি সমস্যা হয়, আমাদের হচ্ছে কমেন্ট বক্সে আমাদের ডিসকর্ড সার্ভারের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে জয়েন হয়ে তোমরা তোমাদের প্রবলেম বলতে পারো। তো জয়েন হয়ে কানেক্ট হয়ে থাকতে পারো আমাদের ডিসকর্ড সার্ভারে। আচ্ছা, এখন আসি ক্লাস নোটেশনে। আচ্ছা, ক্লাস নোটেশনের আমরা যে একদম বেসিক যদি নলেজ থাকে তাহলে আমরা জানি একটা ক্লাসের নোটেশন এমন হয়ে থাকে, ফার্স্টে আমাদের ক্লাস নেম থাকবে সবার উপরে, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট লিস্ট থাকে, তারপর মেথড লিস্ট থাকে। এখন আমরা এই যে অ্যাট্রিবিউট, কিন্তু এই ক্লাসের অ্যাট্রিবিউট আর মেথড লেখার জন্য আমাদের কিছু রুল মেনটেন করতে হবে।
তো আমাদের দুইটা রুল শিখতে হবে সেই জন্য, একটা হচ্ছে অ্যাট্রিবিউট রুল আর হচ্ছে মেথড রুল। তাহলে ফার্স্টে আসি অ্যাট্রিবিউট রুল। তাহলে আমাদের এই রুলটা, হ্যাঁ এই রুলটা মনে রাখতে হবে। ফার্স্ট আসবে ভিজিবিলিটি, তারপর হচ্ছে স্ল্যাশ। আমি দেখো দুই ধরনের কালার ইউজ করছি, একটা ব্লু একটা হচ্ছে ইয়েলো। ইয়েলো কালারের যেগুলো আছে এগুলো হচ্ছে অপশনাল। অপশনাল বলতে এমনটা না যে আমি ইচ্ছা করলে ইউজ করবো, না হলে ইচ্ছা করবো না। হচ্ছে যদি বলা থাকে, প্রশ্নে যদি বলা থাকে ইউজ করার কথা তাহলে ইউজ করতে হবে, আর যদি না বলা থাকে তাহলে ইউজ করবো না। আচ্ছা, এখন কোন কোন এই কোন পার্ট আসলে কি রিপ্রেজেন্ট করতেছে এটা একটু পরে আসি। তার আগে এই জিনিসটা আগে আমাদের মনে রাখতে হবে। ভিজিবিলিটি, তারপরে স্ল্যাশ, তারপরে অ্যাট্রিবিউট নেম, ক্লোন, ডেটা টাইপ, তারপর ইকুয়ালিটি দিয়ে ওই অ্যাট্রিবিউটটা যদি কোনো ডিফল্ট ভ্যালু থাকে ডিফল্ট ভ্যালু, তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে কনস্ট্রেন্ট, তারপর নিচে একটা লাইন দিতে হবে। এখন আসি কোন টার্ম কি রিপ্রেজেন্ট করতেছে। এখন হচ্ছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি বলতে আসলে হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার কে বোঝাচ্ছে। অ্যাক্সেস মডিফায়ার আমাদের কয়টা আছে? অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে 4 ধরনের অ্যাক্সেস মডিফায়ার আছে। তোমার হচ্ছে প্রাইভেট, প্রোটেক্টেড, তাহলে প্রাইভেট, পাবলিক দিয়ে শুরু করি। পাবলিক, তারপর হচ্ছে প্রাইভেট, প্রোটেক্টেড, আর কি প্যাকেজ। প্যাকেজ, এই 4 ধরনের আমাদের অ্যাক্সেস মডিফায়ার হয়ে থাকে। তো ভিজিবিলিটি বলতে এই 4 ধরনের মডিফায়ারকে বোঝাচ্ছে। এখন আমরা হচ্ছে এই জায়গায় যখন বসাবো তখন এই ওয়ার্ড বসাবো না, আমরা হচ্ছে কিছু সাইন ইউজ করব। যেমন পাবলিকের জন্য হচ্ছে প্লাস সাইন, প্রাইভেটের জন্য হচ্ছে মাইনাস, প্রোটেক্টেডের জন্য হচ্ছে হ্যাশ, আর হচ্ছে প্যাকেজের জন্য এরকম ভেউ সাইন। এই সাইনগুলো আমরা হচ্ছে ভিজিবিলিটির জায়গায় ইউজ করব। আচ্ছা, এখন আসি হচ্ছে এই স্ল্যাশটা। হ্যাঁ, এই স্ল্যাশটা কি রিপ্রেজেন্ট করতেছে? স্ল্যাশটা বোঝাচ্ছে হচ্ছে এই অ্যাট্রিবিউটটা যদি কোনো ড্রাইভ অ্যাট্রিবিউট হয়, ড্রাইভ অ্যাট্রিবিউট, যদি কোনো ড্রাইভ অ্যাট্রিবিউট হয় তাহলে আমরা হচ্ছে স্ল্যাশ ইউজ করব অ্যাট্রিবিউট নেমের আগে। আচ্ছা, এখন ওই অ্যাট্রিবিউটকে ড্রাইভ অ্যাট্রিবিউট নাকি নর্মাল অ্যাট্রিবিউট ওইটা কোশ্চেনেই বলে দেওয়া থাকবে। কোশ্চেনে যদি বলে দেওয়া থাকে যেটা একটা ড্রাইভ অ্যাট্রিবিউট তাহলে আমরা স্ল্যাশ ইউজ করব। তবে অ্যাট্রিবিউট নেম নিয়ে তো কিছু বলার নেই, একটা নেম অ্যাট্রিবিউটের। তারপর হচ্ছে ক্লোন, অ্যাট্রিবিউটের টাইপ কি ডেটা টাইপ লিখতে হবে, ইন্টিজার, সেটা স্ট্রিং নাকি ক্যারেক্টার নাকি ফ্লোট, এইটা লিখতে হবে এখানে। তারপরে ওই অ্যাট্রিবিউটটা যদি কোনো ডিফল্ট ভ্যালু দেওয়া থাকে তাহলে আমরা ইকুয়াল টু দিয়ে ডিফল্ট ভ্যালু লিখবো। মনে করো হচ্ছে ব্যাংক ব্যালেন্স নামে একটা অ্যাট্রিবিউট আছে। আমাদের ব্যাংক ব্যালেন্সে কি সাধারণত তোমার হচ্ছে মিনিমাম 500 টাকা বা 1000 টাকা রাখতে হয়। তাহলে কি আমার ডিফল্ট ভ্যালু 500 টাকা, একটা ভ্যালু দেওয়া থাকবে। তখন এরকম যদি কোনো কিছু দেওয়া থাকে তখন আমরা ইকুয়াল টু দিয়ে ডিফল্ট ভ্যালুর জায়গায় ওই ভ্যালুটা লিখতে হবে। তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে যদি কনস্ট্রেন্ট থাকে, কনস্ট্রেন্ট বলতে এখানে হচ্ছে যদি কোনো কন্ডিশন লেখা থাকে, কন্ডিশন যদি দেওয়া থাকে কোনো, তাহলে ওই কন্ডিশনটা আমরা এই ব্র্যাকেটের মধ্যে লিখবো। যদি দেওয়া থাকে লিখবো, না দেওয়া থাকলে লিখবো না। সেই জন্যই হচ্ছে বললাম অপশনাল। এই হলুদ কালার যতগুলো ইগুলো আছে সবগুলোই অপশনাল। আচ্ছা, এরপরে নিচে একটা আন্ডারলাইন করে দিতে হবে। আন্ডারলাইন কখন করব? যদি এই অ্যাট্রিবিউটটা বা এই ভ্যারিয়েবলটা যদি স্ট্যাটিক ভ্যারিয়েবল হয়, স্ট্যাটিক আর ক্লাস ভ্যারিয়েবল, ক্লাস ভ্যারিয়েবল যদি হয় তাহলে আমরা পুরোটা নিচে একটা আন্ডারলাইন করে দেবো। কারণ স্ট্যাটিক ভ্যারিয়েবল না কি ভ্যারিয়েবল ওটা তোমার কোশ্চেনেই বলে দেওয়া থাকে। যদি বলে দেওয়া থাকে তাহলে লাইন দেবো, আর যদি না বলে দেওয়া থাকে তাহলে দেবো না, অপশনাল। আচ্ছা, এই গেল হচ্ছে অ্যাট্রিবিউট লেখার রুল। এরপরে আছে আমাদের হচ্ছে মেথড রুল। মেথড রুল, আচ্ছা মেথড রুলটা হচ্ছে এমন, ফার্স্টে আসবে ভিজিবিলিটি, আগের মতন পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, প্যাকেজ, 4 ধরনের ভিজিবিলিটি আসতে পারে। তারপর হচ্ছে মেথড নেম, একটা মেথডের নেম যেটা বলার কিছু নেই। তারপর হচ্ছে ব্র্যাকেট, ব্র্যাকেট দিতে হবে। এটা একটা মেথড কিনা আমরা ব্র্যাকেট দিয়ে তো আমরা বুঝতে পারি যেটা মেথড, তো ব্র্যাকেটটা মাস্ট দিতে হবে, সেজন্য ব্লু কালার দিয়ে দিচ্ছি। এখন অপশনাল হচ্ছে একটা মেথডের ভেতর প্যারামিটার থাকতে পারে, নাও থাকতে পারে। যদি প্যারামিটার থাকে তাহলে প্যারামিটার বা আর্গুমেন্ট একই জিনিস, তাহলে হচ্ছে আর্গুমেন্ট নেম 1, তারপর কোলন দিয়ে ওই প্যারামিটার বা আর্গুমেন্টের তোমার হচ্ছে ডেটা টাইপ লিখতে হবে আগে,
তারপরে যদি কোনো কন্ডিশন দেওয়া থাকে তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা লিখতে হবে। এভাবে কমা দিয়ে দিয়ে সেম সিস্টেম যদি আরো একাধিক অ্যাট্রিবিউট থাকে, একাধিক তোমার হচ্ছে প্যারামিটার থাকে, তাহলে এইভাবে কমা দিয়ে দিয়ে সেম ভাবে লিখতে হবে। যদি থাকে আর না থাকলে তো লেখার দরকার নেই, সেই জন্য ইয়েলো কালার দিয়ে লিখলাম। তারপরে ক্লোন রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ যদি কোনো রিটার্ন টাইপ থাকে সেটা লিখতে হবে। এটা হচ্ছে ভয়েড যখন হবে তখন লিখলেও হয়, না লিখলেও হয়, সেই জন্য ইয়েলো কালার দিয়ে লিখলাম। আর হচ্ছে কনস্ট্যান্ট, যদি কোনো কন্ডিশন দেওয়া থাকে কোশ্চেনে তাহলে কন্ডিশনটা লিখতে হবে। ওকে, এইটা হচ্ছে আমার মেথড রুল। আচ্ছা, এখন আমরা এটা একটু প্র্যাকটিস করি, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে, এ সিস্টেম দেয়ার ইজ ক্লাস নেম বুক, মানে ক্লাস আমাদের হচ্ছে ক্লাসের নেম দেওয়া আছে বুক। ইট হ্যাজ 5 attributes: title, book ID, author name, price and pages. All the attributes are private. All the attributes কি প্রাইভেট, মানে আমার সবগুলো attributes হচ্ছে ভিজিবিলিটি কি হবে, attributes হবে। তার মানে হচ্ছে এই জায়গায় আমার সবগুলো হবে হচ্ছে মাইনাস সাইন। আচ্ছা, তারপর all the attributes are private and price is only accessible by admin user। এটা এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, it is private, price is only accessible by admin user। মানে কি, এই যে যখন আমি প্রাইস লিখবো তখন আমার একটা ইয়ে আসবে, কনস্ট্যান্ট আসবে। কনস্ট্যান্টে আমার লিখে দিতে হবে accessible by admin user। টাইটেল and author name are string type and data type দেওয়া আছে। book ID and pages are integer and price is double, data type দেওয়া আছে। there are 3 method in this class। তিনটা মেথড আছে। আমরা অ্যাট্রিবিউটের পার্ট শেষ, এখন মেথড নিয়ে দেখতে হবে। there bro status which returns the boolean value, তার মানে রিটার্ন টাইপ আমাদের বুলিয়ান, এই যে রিটার্ন টাইপ একটা লিখতে হবে। আর হচ্ছে এখানের ভেতর দেখো কোনো প্যারামিটার নেই, তার মানে এই পার্টটুকু আমাদের ফাঁকা থাকবে। আচ্ছা, তারপরে বলছে কি enable discount boolean status, এখানে আমাদের একটা প্যারামিটার আছে boolean status, মানে এখানে আমার এখানে লিখতে হবে। আচ্ছা, which returns nothing, এখানে রিটার্ন টাইপ নাই, তো এই পার্টটুকু আমাদের থাকবে না। তারপর বলছে হচ্ছে set title string title, এখানে একটা প্যারামিটার আছে টাইটেল, টাইপ হচ্ছে ডেটা টাইপ হচ্ছে string, which returns nothing, এখানে কোনো রিটার্ন টাইপ নাই। all the methods are public, মানে প্রত্যেকটা মেথড, এই যে তিনটা মেথড পাবলিক, তার মানে প্লাস সাইন ইউজ করতে হবে। পাবলিকের জন্য কি প্লাস সাইন ইউজ করতে হবে, মানে ভিজিবিলিটি পার্টে আমরা প্লাস লিখি। আচ্ছা, এটা একটা এখন করি। আচ্ছা, তাহলে আমাদের আগে একটা বক্স নিতে হবে। এখানে আমাদের ক্লাস নেম হচ্ছে বুক। ওকে, এখন আমাদের অ্যাট্রিবিউটগুলো লিখতে হবে। টাইটেল, বুক আইডি, অথর নেম। এখন প্রত্যেকটা অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের কি বলছে প্রাইভেট নাকি, হ্যাঁ প্রাইভেট, তার মানে কি মাইনাস সাইন ইউজ করতে হবে। মাইনাস টাইটেল, তারপরে কি, এখন আমি যদি আমার রুলে চলে আসি, ভিজিবিলিটি শেষ। তারপর এখানে যেহেতু ড্রাইভ অ্যাট্রিবিউট বলে নাই, তো আমরা দেবো না। তারপর অ্যাট্রিবিউট নেম লিখলাম, তারপর ডেটা টাইপ আছে। ডেটা টাইপ কি, টাইটেল হচ্ছে অল দ্য অ্যাট্রিবিউটস আর প্রাইভেট, দ্য টাইটেল অ্যান্ড অথর অ্যান্ড স্ট্রিং, তাহলে হচ্ছে এইটা আমার ক্লোন দিয়ে লিখতে হবে স্ট্রিং। এরপরে আছে হচ্ছে আমার টাইটেল শেষ, এখন হচ্ছে বুক আইডি, এটাও আমার প্রাইভেট, তো মাইনাস সাইন দিয়ে রিপ্রেজেন্ট করলাম বুক আইডি। আচ্ছা, বুক আইডি ডেটা টাইপ কি, বুক আইডি হচ্ছে বুক আইডি অ্যান্ড পেজেস ইন্টিজার, তার মানে এটা হচ্ছে ইন্টিজার। তারপরে আছে হচ্ছে অথর নেম, তাহলে অথর নেমের ডেটা টাইপ কি, অথর নেমের ডেটা টাইপ হচ্ছে এই যে টাইটেল, অ্যাট্রিবিউট, অথর নেম আর স্ট্রিং, এইটা আমার স্ট্রিং। আচ্ছা, স্ট্রিং। তারপর আছে হচ্ছে প্রাইস, প্রাইস যেহেতু প্রাইভেট তাহলে মাইনাস সাইন দিলাম, তাহলে হচ্ছে প্রাইস
প্রাইজের টাইপ কি, ডেটা টাইপ হচ্ছে কোথায়, ইন্টিজার প্রাইস আর ইজ ইন ডাবল, তাহলে হচ্ছে এটা আমার ডাবল। এখন এখানে একটা কন্ডিশন আছে, প্রাইস কোথায় গেল, এই যে প্রাইস দেয়ার আর থ্রি মেথড অ্যাক্সেসেবল। আচ্ছা, এই যে প্রাইস ইজ অনলি অ্যাক্সেসেবল বাই অ্যাডমিন ইউজার, এই কন্ডিশনটা আমার হচ্ছে কনস্ট্রেন্টে লিখতে হবে। তার মানে কনস্ট্রেন্ট আমার কি ব্র্যাকেটে লিখতে হবে, এখানে কনস্ট্রেন্টটা কি অ্যাক্সেসেবল বাই, জাস্ট লাইনটা লিখে দেবো অ্যাক্সেসেবল বাই ইউজার, অ্যাডমিন ইউজার, অ্যাডমিন, শেষ। এরপরে আছে হচ্ছে আমার পেজ, পেজও আমাদের প্রাইভেট, তো -n দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডেটা টাইপ, পেজের ডেটা টাইপ হচ্ছে attributes are private is string, পেজ আর ইন্টিজার, তাহলে ইন্টিজার ওকে। তাহলে হচ্ছে আমাদের অ্যাট্রিবিউটের পার্ট শেষ। তাহলে আমি এখন লাইন দিয়ে দিই, অ্যাট্রিবিউটের পার্ট যেহেতু শেষ, এটা ক্লোজ। এখন আমি মেথড নিয়ে দেখব। আচ্ছা, মেথড কি বলছে, তিনটা মেথড আছে, আর লাস্টে বলছে অল দ্য মেথডস অফ পাবলিক। তাহলে কি পাবলিকের জন্য আমাদের প্লাস সাইন ইউজ করতে হবে, এই যে পাবলিকের জন্য প্লাস, তাহলে সবগুলোর আগে আমাদের এই যে ভিজিবিলিটির জায়গায় প্লাস দিতে হবে। ওকে, আচ্ছা, ফার্স্টে আছে আমাদের ব্রো স্ট্যাটাস, তাহলে প্লাস ব্রো স্ট্যাটাস, তাহলে যেহেতু কোনো প্যারামিটার নাই তো আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন দেখতে পাবো রিটার্ন টাইপ আছে কিনা, হুইচ রিটার্নস বুলিয়ান ভ্যালু। তার মানে এখানে যদি আমরা ইয়েতে আসি, অ্যাট্রিবিউট নাই, তারপর ব্র্যাকেট ক্লোজ, তারপর কোলন দিয়ে রিটার্ন টাইপ দিতে হবে। রিটার্ন টাইপ কি, বুলিয়ান, তাহলে এখানে লিখতে হবে বুলিয়ান। ওকে, এখন এখানে কোনো কন্ডিশন নাই, তার মানে কনস্ট্যান্টও নেই। আচ্ছা, তারপরে আছে হচ্ছে এনাবল ডিসকাউন্ট, এটা যদি পাবলিক তাহলে প্লাস এনাবল ডিসকাউন্ট, আচ্ছা ব্র্যাকেট শুরু। এখন ভেতরে আমাদের কি বলে আর্গুমেন্ট আছে, প্যারামিটার আছে একটা, স্ট্যাটাস, আমাদের প্যারামিটার নাম কি স্ট্যাটাস, তাহলে হচ্ছে এখানে আগে নেমটা লিখতে হবে, তারপর কোলন দিয়ে ডেটা টাইপ লিখতে হবে, ডেটা টাইপ কি বুলিয়ান। আচ্ছা, তাই লিখলাম হচ্ছে স্ট্যাটাস, আর হচ্ছে কোলন দিয়ে লিখবো ডেটা টাইপ বুলিয়ান, তারপর ব্র্যাকেট ক্লোজ। যেহেতু কনস্ট্যান্ট নেই তাহলে আমরা কনস্ট্যান্ট লিখবো না। হুইচ রিটার্নস নাথিং, জাস্ট নাথিং মানে কি ভয়েড। এখন আমরা এখানে ভয়েড লিখতে পারি, নাও লিখতে পারি, সমস্যা নেই। আচ্ছা, যদি লিখতে হয় তাহলে এখানে কি কোলন দিয়ে ভয়েড লিখে দেবো। আচ্ছা, না লিখলে ভয়েড হলে লিখলেও হবে, না লিখলেও হবে। তারপরে সেট টাইটেল, তাহলে আরেকটা আমাদের মেথড আছে সেট টাইটেল, যেটা একটা পাবলিক মেথড, তাহলে সেট টাইটেল। এটা ভেতরে একটা আমাদের প্যারামিটার আছে, নাম হচ্ছে প্যারামিটারের নাম হচ্ছে টাইটেল, প্যারামিটার নেম হচ্ছে টাইটেল, তাহলে টাইটেল আর কোলন দিয়ে টাইপ লিখবো কি স্ট্রিং। সবই দেওয়া থাকবে, আমাদেরকে শুধু সাজায় লিখতে হবে। হুইচ রিটার্নস নাথিং, তাহলে এখানে ভয়েড তো না লিখলে হবে, সমস্যা নেই। তারপরে এটা জাস্ট ক্লোজ করে দিতে হবে, এটা একটু সোজা হয়ে আসতো। এই হচ্ছে আমাদের ক্লাস নোটেশন, একদম ইজি। এই নাম্বার তোলা সব থেকে সহজ, কারণ কোশ্চেনই সবকিছু বলা থাকবে, আমাদেরকে শুধু এই রুল দুটা মেইনটেইন করে করে বসাইতে হবে, আর মনে রাখতে হবে কোনটা অপশনাল আর কোনটা হচ্ছে দিতেই হবে। এটি এরপর আছে আমাদের লাস্ট টপিক, ক্লাস ডায়াগ্রাম। তো ক্লাস ডায়াগ্রাম ড্র করার জন্য আমাদের তিনটা জিনিস জন্য হচ্ছে নলেজ রাখতে হবে, এটা অ্যাসোসিয়েশন, জেনারেলাইজেশন আর হচ্ছে রিয়ালাইজেশন। আচ্ছা, অ্যাসোসিয়েশনের পরে আসি, আগে হচ্ছে জেনারেলাইজেশন আর রিয়ালাইজেশন জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। এটা মোটামুটি সবারই জানার কথা। জেনারেলাইজেশন কি, ধরো একটা স্টুডেন্ট
স্টুডেন্ট ধরো দুই প্রকার, একটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট, আরটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট। এটা জেনারেলাইজেশন যদি করে দিই তাহলে এমন হবে, দিকে তীরচিহ্নটা হবে স্টুডেন্টের দিকে। এটা হচ্ছে জেনারেলাইজেশন। আর রিয়েলাইজেশন কি রকম হতে পারে? রিয়েলাইজেশন হচ্ছে একটা ক্লাস যখন কোনো একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করবে তখন সেটা হয়ে যাবে হচ্ছে রিয়েলাইজেশন। ধরো এটাই আমাদের এ একটা ক্লাস আছে, আর হচ্ছে বি একটা ইন্টারফেস আছে, ইন্টারফেস বি। আচ্ছা, এটাকে যদি ইয়ে করে ইমপ্লিমেন্ট করে এ ক্লাস ইমপ্লিমেন্টস বি ক্লাস, তাহলে এটা হচ্ছে বি ইন্টারফেস। আচ্ছা, এ বি কে ইমপ্লিমেন্ট করতেছে, এটা হচ্ছে আমাদের রিয়েলাইজেশন হয়ে গেল। তো এই দুটো মোটামুটি ইজি, তেমন কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশনটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। অ্যাসোসিয়েশন আমাদের এখানে আছে হচ্ছে 6 প্রকার অ্যাসোসিয়েশন। এটা হচ্ছে সিম্বল অ্যাসোসিয়েশন, তারপর আছে হচ্ছে অ্যাসোসিয়েশন ক্লাস, তারপর রিফ্লেক্সিভ অ্যাসোসিয়েশন, কোয়ালিফাইড অ্যাসোসিয়েশন, এগ্রিগেট অ্যাসোসিয়েশন অথবা এগ্রিগেশন, আর হচ্ছে কম্পোজিট অ্যাসোসিয়েশন বা কম্পোজিশন। তো এগুলো একটু জানতে হবে। সিম্বল অ্যাসোসিয়েশন বলতে এটা তেমন ইয়ে না আর কি, মানে সিম্পল আর কি, হ্যাজ এ রিলেশন এমপ্লয়ি ওয়ার্কস ফর কোম্পানি, মানে এটা সিম্পল অ্যাসোসিয়েশন, এখানে তেমন কিছু নেই। এখানে আসে অ্যাসোসিয়েশন ক্লাস। এখন দেখো কাস্টমার, অর্ডার, প্রোডাক্ট। এখন এই যে অর্ডার যে অ্যাসোসিয়েশনটা আছে, অর্ডারের নিজস্ব যদি কোনো অ্যাট্রিবিউট থাকে তাহলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি। অর্ডারের জন্য যে অর্ডার ডেট থাকতে পারে, কোয়ান্টিটি থাকতে পারে। তাহলে এইটার জন্য আমাদের যদি কোনো স্পেশাল কোনো কোয়ান্টিটি অ্যাট্রিবিউট থাকে সেটাকে আমরা বলবো অ্যাসোসিয়েশন ক্লাস। এটা আমাদের অ্যাসোসিয়েশন ক্লাস। আচ্ছা, আর রিফ্লেক্সিভ অ্যাসোসিয়েশন কোনটা? যখন একটা অবজেক্ট নিজেকে যখন অ্যাসোসিয়েশন হবে নিজের মধ্যে, তখন সেটা হবে রিফ্লেক্সিভ অ্যাসোসিয়েশন। যেমন এমপ্লয়ি সুপারভাইজ এমপ্লয়িজ। আচ্ছা, তাহলে এমপ্লয়িকে সুপারভাইজ করতেছে, এই ধরনের যে অ্যাসোসিয়েশন এটাকে বলা হচ্ছে রিফ্লেক্সিভ অ্যাসোসিয়েশন। আচ্ছা, এরপরে আছে হচ্ছে কোয়ালিফাইড অ্যাসোসিয়েশন। আচ্ছা, কোয়ালিফাইড অ্যাসোসিয়েশন বলতে এখানে কি একটা উদাহরণ আছে হচ্ছে কাস্টমার প্লেসেস অর্ডার। এখন এই অবজেক্টগুলোর জন্য স্পেশাল কিছু কি বলে অ্যাট্রিবিউট থাকতে পারে, ওগুলোতে যদি আমি অ্যাড করে দেই তাহলে তোমার হচ্ছে সেটা কোয়ালিফাইড অ্যাসোসিয়েশন হয়ে গেল। এমনিতে কোয়ালিফাইড যদি ছাড়া হতো তাহলে কাস্টমার প্লেসেস অর্ডার শুধু একটুকুই থাকতো। আর যদি কোয়ালিফায়ার অ্যাড করি তাহলে হচ্ছে যে কাস্টমার নাম্বার, সি নাম্বার দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি। কাস্টমার নাম্বার থাকতে পারে, একটা অর্ডার নাম্বার থাকতে পারে, কোয়ান্টিটি থাকতে পারে, ডেট থাকতে পারে। এই কোয়ালিফায়ার যদি এগুলো যদি অ্যাড করে দেয় তাহলে তোমার হচ্ছে হয়ে গেল কোয়ালিফাইড অ্যাসোসিয়েশন। আচ্ছা, এরপরে দুইটা ইম্পর্টেন্ট যেটা বেশি, এটা হচ্ছে এগ্রিগেশন আর হচ্ছে কম্পোজিশন। এইটা আমার হচ্ছে এগ্রিগেশন অ্যাসোসিয়েশনের সাইন, এগ্রিগেট অ্যাসোসিয়েশনের সাইন, আর হচ্ছে এইটা কম্পোজিট অ্যাসোসিয়েশনের সাইন। এখন দেখো এগ্রিগেশন কখন হবে আর কম্পোজিশন কখন হবে। এখন দেখো টিম আর প্লেয়ার দুইটা অবজেক্ট। এখন পৃথিবীতে ধরো কোনো টিম নাই, তার মানে কি প্লেয়ার থাকবে না? ধরো কোনো টিম নাই, তার মানে কি প্লেয়ার থাকবে না? থাকবে। তার মানে যদি কোনো টিম না থাকে প্লেয়ার থাকতে পারে। এই ধরনের যখন হবে সেটা হচ্ছে এগ্রিগেশন বলবো আমরা। আর ডায়মন্ড চিহ্নটা হবে টিমের দিকে, যেহেতু হচ্ছে টিমের উপর তোমার প্লেয়ারের কোনো হচ্ছে প্রভাব নেই। টিম যদি না থাকে প্লেয়ার থাকতে পারে। এখন কম্পোজিশন যেটা, এটা হচ্ছে কম্পোজিশনের সাইড। এখন ধরো পৃথিবীতে যদি কোনো বুক না থাকে তাহলে কি কোনো চ্যাপ্টার থাকতে পারে? কারণ একটা বইয়ের ভেতরে তো একটা অনেকগুলো চ্যাপ্টার থাকে। ধরো কোনো বই নাই, তাহলে কি চ্যাপ্টারের কোনো অস্তিত্ব থাকবে না। এই ধরনের যখন হবে তখন সেটা হবে হচ্ছে কম্পোজিশন। তো এই দুটো একটু মনে রাখতে হবে। যখন একটা বড় জিনিস যদি না থাকে, একটা বড় জিনিস না থাকার কারণে যদি ওই ছোট ছোট জিনিসগুলো না থাকে তখন সেটা হচ্ছে কম্পোজিশন। যেমন হচ্ছে যদি বুক না থাকে তাহলে চ্যাপ্টারও থাকবে না, এটা হচ্ছে কম্পোজিশন। আর টিমের ক্ষেত্রে মনে করুন টিম নেই, তাহলে কি প্লেয়ার থাকতে পারে, টিম না থাকলেও প্লেয়ার থাকতে পারে, তাহলে এটা হচ্ছে এগ্রিগেশন।
এবার আমাদের কিছু মাল্টিপ্লিসিটি ইন্ডিকেটর আছে, যেমন এক্স্যাক্টলি 1 যদি হয় সেটাকে আমরা শুধু 1 দিয়ে রিপ্রেজেন্ট করি, যদি মেনি হয় মেনিগুলোকে স্টার দিয়ে রিপ্রেজেন্ট করি। তারপর 0 আর মোর মানে 0 থেকে মেনি পর্যন্ত, 0 টু মেনি, তাহলে 0 এইভাবে 0 ডট ডট স্টার এইভাবে দিতে হবে। 1 টু মেনির জন্য 1 ডট ডট স্টার। তারপর হচ্ছে 0 টু 1 এর জন্য এই 0 ডট ডট 1। তারপর হচ্ছে স্পেসিফাইড যদি রেঞ্জ দেওয়া থাকে 2 থেকে 4 দেওয়া আছে, তাহলে 2 থেকে 2 ডট ডট 4 এইভাবে, 5 থেকে 10 5 ডট ডট 10 এভাবে লিখতে হবে। তো মাল্টিপল যদি একাধিক ভ্যালু দেওয়া থাকে, যেমন হচ্ছে 2 4, তারপরে 4 থেকে 6, তারপরে হচ্ছে 8, এইটা, তাহলে এইভাবে রিপ্রেজেন্ট করতে হবে। তো এই জিনিসগুলো যখন হচ্ছে কয়েকটা এক্সাম্পল আমরা সলভ করব তখন আরো ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি এই কেস স্টাডি সলভ করি দেখো তাহলে কিভাবে করতেছি। দেখো আমাদেরকে নাউনগুলো বের করতে হবে প্রত্যেকটা লাইনে। আমাদের নাউনগুলো হবে হচ্ছে অবজেক্ট। তাহলে দেখো প্রথম লাইনে কি বলছে, স্টুডেন্টস মে অ্যাটেন্ড এনি নাম্বার অফ কোর্সেস। কোর্সেস একটা নাউন, এগুলো হচ্ছে আমাদের অবজেক্ট হবে। তাহলে কি হবে, স্টুডেন্ট এটা একটা, আর হচ্ছে কোর্সেস এইটা একটা। তারপর দেখতে হবে ভার্ব কি, স্টুডেন্টস মে অ্যাটেন্ড, তাহলে স্টুডেন্ট কি করে, অ্যাটেন্ড করে, তাহলে এটা আমার অ্যাসোসিয়েশন অ্যাটেন্ড। এখন এখানে একটা অ্যারো দিতে হবে। দেখো স্টুডেন্ট অ্যাটেন্ডস কোর্সেস, এটা ঠিক আছে, কিন্তু কোর্সেস অ্যাটেন্ড স্টুডেন্ট এটা কি ঠিক না। তার মানে এই দিক থেকে এই দিকে যাচ্ছি আমরা, স্টুডেন্ট অ্যাটেন্ডস কোর্সেস, তাহলে আমার অ্যারোটা দিতে হবে এই দিকে। আচ্ছা, তারপরে এখন আমাদেরকে দেখতে হবে মাল্টিপ্লিসিটি ব্যাপারটা। স্টুডেন্টস মে অ্যাটেন্ড এনি নাম্বার অফ কোর্সেস, তাহলে হচ্ছে 0 টু মেনি। তারপরে বলছি এভরি কোর্সেস মে হ্যাভ এনি নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে এনি নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে হচ্ছে 0 টু মেনি। তারপরে বলছি ইনস্ট্রাক্টর টিচ কোর্সেস, তাহলে ইনস্ট্রাক্টর আমার একটা হচ্ছে আর একটা অবজেক্ট, আর কোর্সেস আগে থেকেই আছে, তাহলে হচ্ছে আমি ইনস্ট্রাক্টর দিয়ে দিলাম এখানে, ইনস্ট্রাক্টর। আচ্ছা, এইটা আমার একটা অবজেক্ট। এখন ভার্ব কি, টিচ, কোন দিকে, এইদিকে, তাহলে হচ্ছে টিচ এইদিকে। আচ্ছা, টিচ, তাহলে এভরি ইনস্ট্রাক্টর মে টিচ 0 or more কোর্সেস, তাহলে কি 0 or more কোর্সেস, তাহলে 0 টু মেনি। আচ্ছা, এখন এখানে আমরা দিতে পারি না দিতে পারি, যেহেতু বলে নাই সেহেতু আমরা দেবো না, কিন্তু যদি দিতে চাই তাহলে কি হবে, একটা কোর্সের জন্য মিনিমাম তো একজন ইনস্ট্রাক্টর তো লাগবেই, একজন হতে পারে তার থেকে বেশি হইতে পারে, তাহলে আমরা এখানে 1 টু মেনি দিয়ে দিতে পারি, ঠিক আছে। আর যদি বলে নাই তাহলে না দিলেও সমস্যা নেই। Every instructor may teach 0 or more courses. A school has 0 or more student, তাহলে স্টুডেন্ট স্কুল আর একটা হচ্ছে অবজেক্ট হয়ে আসতেছে, তাই গেল এ স্কুল হ্যাজ 0 or more স্টুডেন্ট, তার মানে স্কুল একটা আসবে এখানে, স্কুল অ্যাসোসিয়েশন হবে স্টুডেন্টের সাথে, তাহলে হ্যাজ, অ্যারোটা হবে এইদিকে। আচ্ছা, এখানে মাল্টিপ্লিসিটির ব্যাপারটা কি বলছে, স্টুডেন্ট হ্যাজ 0 or more স্টুডেন্ট, স্টুডেন্টের 0 or more স্টুডেন্ট থাকতে পারে, 0 টু মেনি। আচ্ছা, ইচ স্টুডেন্ট মে বি রেজিস্টার্ড নাম্বার অফ 1 or more স্কুল, আচ্ছা রেজিস্টার্ড মেম্বার অফ 1 or more স্কুল মানে একজন স্টুডেন্ট এক বা একাধিক স্কুলে রেজিস্টার থাকতে পারে, তাহলে 1 টু মেনি। ওকে, এই স্কুল হ্যাজ 1 or more ডিপার্টমেন্ট, একটা স্কুলের আবার ডিপার্টমেন্টের সাথে অ্যাসোসিয়েশন হবে, তাহলে ডিপার্টমেন্ট একটা হচ্ছে আমার নাউন, তাহলে ডিপার্টমেন্ট আসবে, ডিপার্টমেন্ট। ভার্বটা কি, হ্যাজ, তাহলে হচ্ছে হ্যাজ।
তাহলে এ স্কুল হ্যাজ মেনি, তাহলে অ্যারোটা হবে এদিকে নিচের দিকে। কি বলছে হচ্ছে এ স্কুল হ্যাজ ওয়ান অর মোর ডিপার্টমেন্ট, তাহলে হচ্ছে ওয়ান টু মেনি। ইচ ডিপার্টমেন্ট বিলংস টু এক্স্যাক্টলি ওয়ান স্কুল, এক্স্যাক্টলি যখন বলবে তখন আমাকে লিখতে হবে 1 to 1, এক্স্যাক্টলি ওয়ান স্কুল। এভরি ইনস্ট্রাক্টর ইজ অ্যাসাইন্ড টু ওয়ান অর মোর ডিপার্টমেন্ট। আচ্ছা, তাহলে ইনস্ট্রাক্টর আর ডিপার্টমেন্টের সাথে একটা অ্যাসোসিয়েশন হবে। অ্যাসোসিয়েশনটা কি হবে? অ্যাসাইন। ওকে, এটা হচ্ছে অ্যাসাইন। অ্যাসাইন কি বলছে? এভরি ইনস্ট্রাক্টর ইজ অ্যাসাইন টু ওয়ান অর মোর ডিপার্টমেন্ট, তাহলে কি ওয়ান অর মোর, তাহলে ওয়ান টু মেনি। আচ্ছা, ইচ ডিপার্টমেন্ট হ্যাজ ওয়ান অর মোর ইনস্ট্রাক্টর, প্রত্যেকটা ডিপার্টমেন্টের এক বা একাধিক ইনস্ট্রাক্টর থাকতে পারে। তাহলে আমরা এখানে চলে আসবি কি ওয়ান টু মেনি। তবে বলছে ফর এভরি ডিপার্টমেন্ট দেয়ার ইজ এক্স্যাক্টলি ওয়ান ইনস্ট্রাক্টর অ্যাক্টিং অ্যাজ দ্য ডিপার্টমেন্টাল চেয়ার, মানে একজন ইনস্ট্রাক্টর থাকবে, সে হচ্ছে অ্যাক্ট করবে ডিপার্টমেন্ট চেয়ার হিসেবে, চেয়ারম্যান আর কি। তাহলে আমার এখানে একটা জেনারেলাইজেশন হবে ইনস্ট্রাক্টরের সাথে। তাহলে হচ্ছে ব্যাপারটা কেমন হবে? তাহলে হচ্ছে ডিপার্টমেন্ট চেয়ার, এটা একটা নাউন, তো হচ্ছে এটা আমার হচ্ছে চলে আসবে এখানে ডিপার্টমেন্ট চেয়ার। এটা হয়ে গেল জেনারেলাইজেশন। আর হচ্ছে ডিপার্টমেন্টের সাথে ডিপার্টমেন্ট চেয়ারের একটা অ্যাসোসিয়েশন হবে, এটা হচ্ছে হ্যাজ রিলেশনশিপ। এখান থেকে এখানে আসবে হ্যাজ, তাহলে অ্যারোটা হবে কোন দিকে? এদিকে। ডিপার্টমেন্ট হ্যাজ ডিপার্টমেন্ট চেয়ার, ডিপার্টমেন্ট হ্যাজ ডিপার্টমেন্ট চেয়ার, তো অ্যারোটা এদিকে। আর এখন মাল্টিপ্লিসিটির ব্যাপারটা কি? ফর এভরি ডিপার্টমেন্ট দেয়ার ইজ এক্স্যাক্টলি ওয়ান ইনস্ট্রাক্টর, এক্স্যাক্টলি ওয়ান, তাহলে এক্স্যাক্টলি ওয়ান বললে ওয়ান ডট ডট ওয়ান। আচ্ছা, তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে একটা ডিপার্টমেন্ট চেয়ার থাকবে, তাহলে আমরা এখানে একটা 1 to 1 দিতে পারি, কারণ না দিলে অসুবিধা নেই, যেহেতু বলে নাই। একটা ডিপার্টমেন্টের একজন ডিপার্টমেন্ট চেয়ার কয়টা ডিপার্টমেন্টের হইতে পারে? একটা ডিপার্টমেন্টের হইতে পারে, তার সেই জন্য আমরা 1 to 1 দিতে পারি। তো এটা হচ্ছে কেস 1 শেষ। আচ্ছা, এখন আমরা আরেকটা কেস স্টাডি সলভ করব। কেস 2, the library contains books and journals. It may have several copies of even books. আমরা হচ্ছে কোনগুলো অবজেক্ট হবে সেগুলো আগে বের করি, নাউন কোনটা কোনটা। তাহলে এ লাইব্রেরি একটা হচ্ছে হবে বুকস অ্যান্ড জার্নালস। ইট মে হ্যাভ সেভারাল কপিজ অফ এ গিভেন বুকস, এটা সমস্যা নেই। সাম অফ দ্য বুকস ক্যান বি রিজার্ভ ফর দ্য শর্ট টার্ম লোন, and others for long term, এর একটা হবে মেম্বার অফ লাইব্রেরি ক্যান ব্রো বুকস, তাহলে মেম্বার হবে, আর বুকস তো আগে ছিল। দেয়ার ইজ এ স্পেশাল টাইপ অফ মেম্বার অফ স্টাফ, তাহলে মেম্বার অফ স্টাফ একটা হবে। উই ক্যান ব্রো দ্য জার্নাল, দ্য সিস্টেম মাস্ট কিপ ট্র্যাক অফ দ্য হোয়েন বুকস অ্যান্ড জার্নালস আর ব্রোড। আচ্ছা, তাহলে শুরু করি। তাহলে হচ্ছে লাইব্রেরি এইটা আমার একটা অবজেক্ট। তারপর হচ্ছে জার্নালস, তারপর হচ্ছে বুক। এখন দেখো, ধরো পৃথিবীতে কোনো লাইব্রেরি নাই, তার মানে কি বই থাকতে পারে না, জার্নাল থাকতে পারে না? থাকতে পারে। তাহলে কি এখানে তোমার অ্যাসোসিয়েশনটা হবে এগ্রিগেশন, এটা এমন হবে। লাইব্রেরি যদি না থাকে তাহলে জার্নাল থাকতে পারবে, লাইব্রেরি যদি না থাকে তাহলে বুকও থাকতে পারবে। আর এখানে আমার এটা হবে কি কন্টেইন,
এই পাশে হচ্ছে কন্টেইন, আর হচ্ছে অ্যারোটা হবে এইদিকে, এটা হচ্ছে এদিকে হবে, এটা হবে এদিকে। আচ্ছা, তারপরে বলছে এখানে কিছু করার নাই, ইট মে হ্যাভ সেভারাল কপিস অফ এ বুক। তারপর বলছে সাম অফ দ্য বুকস ক্যান বি রিজার্ভড ফর শর্ট টার্ম লোন অ্যান্ড আদার্স ফর লং টার্ম। তাহলে হচ্ছে এখানে একটা হবে, একটা হচ্ছে শর্ট টার্ম এসটি দিয়ে লিখলাম, শর্ট টার্ম লোন, এটা হচ্ছে লং টার্ম লোন। ওকে, তাহলে আমার অ্যাসোসিয়েশনটা হবে রিজার্ভ। the book reserved in short term loan, তাহলে অ্যারোটা হবে এই দিকে, এখানেও রিজার্ভ, অ্যারো হবে এই দিকে। আচ্ছা, তারপর বলছে এখন দেখো এখানে একটা ব্যাপার আছে, রিজার্ভ। এখন এই রিজার্ভের জন্য আমার হচ্ছে কিছু অ্যাট্রিবিউট থাকতে পারে, যেমন লং টার্মের জন্য কত দিনের জন্য ডেট, তারপর হচ্ছে শর্ট টার্মের জন্য তারপর হচ্ছে মানে অ্যাট্রিবিউট থাকতে পারে ডেট হিসাবে। তার মানে আমি রিজার্ভকে একটা হচ্ছে অ্যাসোসিয়েশন ক্লাস হিসেবে নিতে পারি, তাহলে হচ্ছে রিজার্ভ, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন ক্লাস হিসেবে আমরা রাখতে পারি। আচ্ছা, এটা ডট ডট হবে, এইভাবে ডট ডট দিয়ে লিখতে হবে। আচ্ছা, তারপর বলছে মেম্বার অফ লাইব্রেরি ক্যান ব্রো বুকস, তাহলে আমার এখানে একটা আসবে মেম্বার কি করতে পারে, ব্রো বুকস, তাহলে এখান থেকে বুকস এর সাথে একটা অ্যাসোসিয়েশন হবে ব্রো, মেম্বার ব্রো, তাহলে অ্যারোটা হবে এইদিকে, মেম্বার ব্রো বুকস। দেয়ার ইজ স্পেশাল টাইপ অফ মেম্বার অফ স্টাফ, তার মানে কি জেনারেলাইজেশন, এটা হচ্ছে স্টাফ, এখানে আমি জেনারেলাইজেশন করে দিলাম, যে কি করতে পারে, হু ক্যান ব্রো দ্য জার্নালস, তাহলে জার্নাল ব্রো করতে পারে, তাহলে এখানে একটা অ্যাসোসিয়েশন হবে ব্রো। আচ্ছা, স্টাফ ব্রো জার্নাল, তাহলে এদিকে অ্যারোটা হবে এইদিকে। তারপর লাস্টের লাইন বলছে দ্য সিস্টেম মাস্ট কিপ ট্র্যাক অফ হোয়েন বুকস অ্যান্ড জার্নাল আর ব্রোড, তার মানে এই ব্রো, এখানে একটা ব্রো আছে, এখানে একটা ব্রো আছে, যখন জার্নাল আর ব্রো হবে তখন একটা জিনিস স্টোর হবে, সেটা হচ্ছে হোয়েন, টাইম বা ডেট। তার মানে ব্রো এর জন্য আমার স্পেশাল একটা অ্যাট্রিবিউট থাকবে, তার মানে এই ব্রোকে আমি একটা হচ্ছে অ্যাসোসিয়েশন ক্লাস হিসেবে রাখতে পারি। তাহলে আমি যেটা করব, এই জন্য এখানে ডট ডট দিয়ে এখানে আমি ক্লাস লিখে দিলাম ব্রো ক্লাস, যেটা এটার জন্য, তাহলে এখানে ডট ডট দিয়ে দিলাম। এখন আমরা ইচ্ছা করলে এখানে অ্যাট্রিবিউট অ্যাড করে দিতে পারি, যেমন হচ্ছে যেহেতু তাহলে টাইম আমরা অ্যাট্রিবিউট করতে পারি টাইম, তারপর ডেটা টাইপ একটা দিতে হবে, ধরো এটা তো প্রাইভেট বা পাবলিক, ডেটা টাইপ ধরো ইন্টিজার, তারপর হচ্ছে ডেট, এভাবে লিখে দিতে পারি, না লিখলেও সমস্যা নেই। তো এইটাই আসলে হচ্ছে আমাদের ছিল কেস 2। তো কেস স্টাডি 3 এইটা তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো, এটা প্র্যাকটিস করলে মনে হয় মোটামুটি সব ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। আর হচ্ছে এইটা হচ্ছে অ্যান্সার হচ্ছে এইটা, তো নিজে নিজে করে এটার সাথে মিলাই দেখতে পারো তোমরা। আর যদি কোনো প্রবলেম ফেস করো তো আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে থাকতে পারো, তোমরা কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে, কোনো প্রবলেম হলে সেখানে তোমরা হচ্ছে আমাদের সাথে কথা বলতে পারবো। ওকে, তো এই ছিল আমাদের ডায়াগ্রাম সম্পর্কিত ভিডিও। আমরা হচ্ছে 3টা কভার করছি, ক্লাস ডায়াগ্রাম হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম, তারপরে করলাম হচ্ছে ক্লাস নোটেশন, দিয়ে হচ্ছে ক্লাস ডায়াগ্রাম। তো এর মধ্যে ডায়াগ্রাম আসবে। তো থ্যাংক ইউ সবাইকে।